আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না। আওয়ামী লীগ কখনোই এটা করে নাই, কখনোই করে নাই। 15 বছর ক্ষমতা আছে, কখনোই করে নাই। তারপর তারা এমন একটা বিশেষ মুহূর্তে এটা করেছে, যেটা তখন ছাত্র জনতার বিপ্লব চলছিল, গণ অভ্যুত্থান চলছিল। তারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জামাত, বিএনপি, জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল। নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল, এটা বহু প্রমাণ আপনারা বহুভাবে পেয়েছেন। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে, তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত, বিএনপি, জঙ্গিকে আখ্যায়িত করেছিল, ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। তা আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করেছিল, এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এই ন্যারেটিভটা সত্যি না, সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। এটা হচ্ছে আমার বক্তব্য। জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল? তা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা ছিল, করে নাই কেন? তার মানে তো তাদের বদ মতলব ছিল। 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে। আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী, প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। 1996 আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। আমরা সর্বশেষ নির্বাচনী পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম যে জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে। তো তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এই ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না। ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্যাৎ করতে চায়, আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেভাবে আমি চেতনা বুঝি আর কি, একটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ, এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে, একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি। তবে আমি মনে করি যে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবারিত রাখা যায় ততই ভালো। নির্বাচন কমিশনে প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না, তারা প্রথম আত্মসমালোচনা করুক, তারপর দেখা যাবে। আমি উনার প্রধান নির্বাচন কমিশনের একটা লেখা দেখলাম, উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন, পড়েছেন না সমকালে? বলেছেন না? আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সবসময় সবকিছু দিকে দৃষ্টি রেখে এটা করব। আর আমরা সবসময় বিশ্বাস করি ডক্ট্রিন অব নেসেসিটি বলে একটা কথা আছে। তারপর আপনার আমাদের সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে।
প্রথম বলি, আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আপনাদের কি মনে আছে, আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, উনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনারা সবাই কি প্রশ্নটা করেছিলেন? আপনাদের টিভিতে কি এই নিউজটা দেখাতে পেরেছিলেন? তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে, একটা মন্ত্রিসভাকে, তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা, এটা তো সাবেক সরকারের দায়ভার। তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের, তাদের মন্ত্রিসভা সদস্যদের, যে একটা জনরোষের তৈরি হয়েছে। মাহমুদুর রহমানের সময় তো জনরোষ ছিল না, এটা ছিল পলিটিক্যাল ডিসিশন, ওনাকে রক্তাক্ত করা। আরো অনেকভাবে অনেক সাংবাদিকদের অপদস্থ করা হয়েছে। আমি নাম নিব না, আপনারা তো রিপোর্টই করতে পারতেন না, এবং আপনাদের কারো কিছু মনে করেন না, আপনাদের কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে, আপনাদের কারো। এখন আপনি প্রশ্ন তুলেছেন, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না, কোনোভাবেই সমর্থনীয় না। কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন, সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা 15 বছরে চাকরি হারিয়েছে, জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে, জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে, গুমের শিকার পরিবার আছে, হত্যার শিকার পরিবার আছে। এখন মানুষের এত ক্ষোভ, এত ক্রোধ, এই ক্রোধের কিছু বহিঃপ্রকাশ ঘটে। সেই বহিঃপ্রকাশকে সমর্থন করছি না, প্রশ্নই আসে না। কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে, আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন, তো যথেষ্ট বাধা দিলে তারা যদি, আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয়, বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে, তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে। কারণ পুলিশ খুব ডিমোরালাইজড অবস্থায় আছে, এটা সাবেক সরকারের অবদান। তারা পুলিশকে এমন একটা গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না, বলে স্যার আমরা বাধা দিতে, বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ, এটা বলে তাদেরকেই মারতে আসে। আমি যেরকম শুনেছি আপনাদের বললাম। Voice of Tiger.